নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব ককরোচ জনতা পার্টি নিয়ে। হ্যাঁ, আপনারা সকলেই জানেন ভারতবর্ষে এই মুহূর্তে যদি ভারতীয় জনতা পার্টির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী কেউ হয়ে থাকে, সেটা তো মনে হচ্ছে কংগ্রেস নয়, আম আদমি পার্টি নয়, কিংবা তৃণমূল কংগ্রেস নয়, সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে ককরোচ জনতা পার্টি। মাত্র 4 দিন বয়স এই পার্টিটার, সোশ্যাল মিডিয়ার পার্টি, সে ইতিমধ্যেই বিজেপিকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ককরোচ জনতা পার্টির যে ইনফ্লুয়েন্স, সেটা আস্তে আস্তে ভারতবর্ষে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন রাস্তায় যে ভিআইপি কালচার, সেই ভিআইপি কালচার এই ককরোচ জনতা পার্টির প্রভাবে আস্তে আস্তে কিভাবে ভাঙছে, এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো। এবং অনেকে এই ককরোচ জনতা পার্টিকে বলছে পাকিস্তান ফান্ডেড। বিভিন্ন জায়গার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, তারা আবার অনেকে বলছেন যে এই ককরোচ জনতা পার্টি নাকি পাকিস্তান থেকে বেশি সাবস্ক্রাইব করা হয়েছে। সমস্ত কিছু বিষয় থেকে পর্দা তুলবো এবং সত্যিই আপনাদেরকে দেখাবো যে এই ককরোচ জনতা পার্টি, যাকে ভারতীয় জনতা পার্টি এতটা ভয় পাচ্ছে ইতিমধ্যেই, সেই ককরোচ জনতা পার্টি সত্যি পাকিস্তান থেকে পরিচালিত, নাকি এর মধ্যে শুধুমাত্র ভারতীয়রাই যুক্ত রয়েছে। আপনাদের সামনে পয়েন্ট তুলে ধরবো। এবং এই এপিসোডে আমি আপনাদেরকে নওশাদ সিদ্দিকীকে দেখাবো, যেখানে নওশাদ সিদ্দিকী কার্যত মিডিয়ার উপরে একেবারে বর্ষে পড়লেন। যে নওশাদ সিদ্দিকীকে এতদিন পর্যন্ত মিডিয়া কভারেজ দিত যখন তিনি কিচ্ছু ছিলেন না, সেই মিডিয়ার কভারেজ পেয়ে আজকে তিনি নওশাদ সিদ্দিকী হয়েছেন। সেই নওশাদ সিদ্দিকী আজকে মিডিয়ার এগেনস্টে প্রশ্ন তুলছে। সাথে সাথে শুভেন্দু অধিকারীর যে উত্তরবঙ্গের সভা ছিল, সেই উত্তরবঙ্গের সভাতে মিডিয়ার কিছু অংশ খেপে গেল। কার্যত মিডিয়ার একটা অংশ তারা অভিযোগ করলো যে শুভেন্দু অধিকারীর সভাতে ছবি তোলার জন্য বেছে বেছে নাকি মুখ দেখে দেখে নাকি ঢোকানো হয়েছে, আর প্রতিবাদ করতে লাগলো তারা রাস্তার মধ্যে। এই এপিসোডেই আমি আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের টফি পত্রকারিতা। হ্যাঁ, ভারতবর্ষের মিডিয়ার যেখানে আজকে সব থেকে বড় টপিক হওয়া উচিত, নিট পরীক্ষায় যে 4 জন বাচ্চা ইতিমধ্যেই করে ফেলেছে, তাদের ভবিষ্যৎ কি হবে, এই সমস্ত বিষয়ে তাদের নজর নাই। এখন মেলোডি চকলেটি কেন এত, এবং মেলোডি টফি কিভাবে দিনের পর দিন মানুষের মন জয় করে নিচ্ছে, এই নিয়ে ভারতবর্ষের 157 নম্বর র্যাঙ্কে থাকা মিডিয়া এখন কথা বলছে। সমস্ত কিছু থাকছে আজকের এই এপিসোডে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন প্রথমে আমরা কিছু আরশোলা নিয়ে আলোচনা করি, কারণ ককরোচ জনতা পার্টি ছাড়া ইন্টারনেটে আজকের দিনে আর কিছুই ভাইরাল হচ্ছে না। সমস্ত কিছু ভাইরাল টপিককে ছাড়িয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। ভারতবর্ষে কি এই নতুন পলিটিক্যাল পার্টি? আদৌ কি এই পলিটিক্যাল পার্টি রেজিস্টার্ড হয়েছে? আর এই ককরোচ জনতা পার্টি, এই নামটাই বা এলো কোথা থেকে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, ককরোচ জনতা পার্টি কোনো রকম ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেসের মতো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়। এটা একটা সোশ্যাল মিডিয়া মুভমেন্ট। আগামী দিনে এই ককরোচ জনতা পার্টি যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভ্যালু পাচ্ছে, যেভাবে সাধারণ মানুষের সাপোর্ট পাচ্ছে, জেনারেশন জির যেভাবে সাপোর্ট পাচ্ছে, পলিটিক্যাল পার্টি হিসাবে তারা রেজিস্টার্ড করবে কিনা 2029 সালের লোকসভা নির্বাচনে, সেটা পরবর্তী বিষয় থাকবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই রয়েছে ককরোচ জনতা পার্টি। আর এই ককরোচ জনতা পার্টিটা আসলে এলো কোথা থেকে? এই ককরোচ জনতা পার্টি শব্দটাই বা এলো কোথা থেকে? সেটার জন্য যেতে হবে আমাদেরকে 1 সপ্তাহ আগের একটা দৃশ্য দেখব, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি ভারতবর্ষের সমস্ত এই আমাদের মতো যারা যুবক রয়েছে তাদেরকে বলেছিল ককরোচ, অর্থাৎ আরশোলা। দেখুন, there are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some have become another activists, and they start attacking everyone. And you people file contempt petition because I go to taking up the matter of as if there are already parasites in society who attack you people, who attack the system, and you want to join hands with them. No. I understand. দেখলেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ব্যক্তি তিনি একটা জেনারেশনকে, যারা আমাদের মতো বেকার মানুষ রয়েছে, শুধুমাত্র অন্য কোনো অপশন জুগিয়ে নিজেদের পেটের ধান্দা করে যাচ্ছে, তাদেরকে আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন। আর এটা সোশ্যাল মিডিয়ায় হু করে ভাইরাল হয়েছিল। বেকার যুবক যুবতী যারা আজকে ফ্রাস্ট্রেটেড, যারা আজকে কাজ পাচ্ছে না, যারা চাকরি পাচ্ছে না, যারা কোথাও নিজেদের আওয়াজ কণ্ঠস্বর তুলতে পারছে না, তাদেরকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিভাবে বলতে পারেন আরশোলা? আর এই মুভমেন্টের প্রতিবাদ জানাতে গিয়ে এই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি একটি পেজ জেনারেট হয়, যার নাম দেওয়া হয় ককরোচ পার্টি অফ ইন্ডিয়া। আর ভাবতে পারবেন না, অবাক গতিতে, দ্রুত গতিতে এই ককরোচ পার্টি অফ ইন্ডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগুনের গতিতে ভাইরাল হতে থাকে। এবং এই ভারতবর্ষের বেকার যুবক যুবতী যে কতটা ফ্রাস্ট্রেটেড, আজকে তাদের জীবনে যে কত সমস্যা রয়েছে, সেই প্রতিবাদ জানাতে প্রায় হাজারে হাজারে যুবক যুবতী, সাধারণ মানুষ এই ককরোচ পার্টি অফ ইন্ডিয়াকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে শুরু করে। মাত্র 4 দিন, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিও এপিসোডটা শুট করছি, তখন ককরোচ পার্টি অফ ইন্ডিয়া ইনস্টাগ্রামে
ইনস্টাগ্রামে যাদের ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে 19.9 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2 কোটি ছুঁই ছুঁই। এবং এই ভারতবর্ষের যে সর্ববৃহৎ দুটো পার্টি রয়েছে, একটি পার্টি ভারতীয় জনতা পার্টি, যার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে এই মুহূর্তে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে 9 মিলিয়ন, অর্থাৎ ককরোচ পার্টি এর থেকে ডবলেরও বেশি এগিয়ে চলে গিয়েছে। কংগ্রেস পার্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অর্থাৎ ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার্স রয়েছে 13 মিলিয়ন, অর্থাৎ কংগ্রেস পার্টি এবং ভারতীয় জনতা পার্টি এই দুটো পার্টিকে যদি আমরা যোগ করি, এই ককরোচ পার্টি অফ ইন্ডিয়া আর মাত্র দুদিনের মধ্যে এই দুটো দলকে ছাপিয়ে চলে যাবে সোশ্যাল মিডিয়া মুভমেন্টে। আর আমরা যদি পরিষ্কার অর্থে এই বিষয়গুলোকে একবার তাৎপর্যপূর্ণভাবে দেখি, একটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষের জেনারেশন জি তারা কিন্তু অত্যন্ত ফ্রাস্ট্রেটেড রয়েছে আমাদের ভারতবর্ষের সকল পলিটিক্যাল পার্টিকে নিয়ে। তারা অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে ইন্টারেস্টেড আর নয়, তারা না কংগ্রেসে ইন্টারেস্ট, না তৃণমূল কংগ্রেসে ইন্টারেস্ট, না বামপন্থীতে ইন্টারেস্ট রয়েছে, কিংবা না ভারতীয় জনতা পার্টিতে ইন্টারেস্টেড রয়েছে। তাদের একটা বিকল্প চাই, যারা ইউথের কথা বলবে, যারা ভারতবর্ষে এই ধরনের যে স্বৈরাচারী একটা আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে, যেভাবে দিনের পর দিন নিটের পেপার কেলেঙ্কারি হচ্ছে, পেপার লিক হচ্ছে, মানুষের রোজগার নেই, টাকা এবং ডলারের ভ্যালু বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ ওই ভিআইপি কালচারের যে আড়াল রয়েছে সেই আড়ালে ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, তার জন্য তারা বিকল্প ব্যবস্থা খুঁজছিল। আর এই বিকল্প ব্যবস্থা ককরোচ পার্টি অফ ইন্ডিয়ার মধ্যে তারা দেখতে পাচ্ছে বলেই এতভাবে তারা যুক্ত হচ্ছে। আর এই ককরোচ পার্টি অফ ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্স, সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই নয়, আজকাল ইদানিং গত দুদিন ধরে রাস্তাঘাটেও কিন্তু দেখা যাচ্ছে। সাধারণ মানুষ আর ভিআইপি কালচার সহ্য করতে চাইছে না। সাধারণ মানুষ নিট পেপার লিক নিয়ে রাস্তায় নেমে যেভাবে ককরোচের ছবি নিয়ে আন্দোলন করছে, এটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বেকার যুবক যুবতী ফ্রাস্ট্রেটেড হয়ে আগামী দিনে তারা নিজেদেরকে ককরোচ ঘোষণা করে রাস্তায় নামার পথ অবলম্বন করছে। আমি আপনাদেরকে দেখাবো সেই চিত্র, যেখানে রাস্তায় কিভাবে এখন সাধারণ মানুষ আরশোলার ছবি নিয়ে আন্দোলন করছে এবং নিজেদেরকে ককরোচ দাবি করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। দেখুন। आपने इन नौजवानों को कॉकरोच समझा है। ये कॉकरोच की तानाशाही भ्रष्ट सरकार को निगल जाएगा। इस देश का नौजवान अब सड़कों पे आ गया है। एनडीए को बैन करो, बैन करो, बैन करो। যে ভিড়টা আপনারা দেখলেন, যে আন্দোলনটা আপনারা দেখলেন, এই আন্দোলনের মধ্যে কোথাও কোনো বয়স্ক লোক সাদা চুল আপনারা দেখতে পেলেন? পুরোটাই একেবারে জেনারেশন জি এর আন্দোলন এবং তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা যাচ্ছে। তারা হাতে ছবি নিয়ে ঘুরছে, সেই ছবি যে ছবি কিছুদিন আগে জ্যান্ত মানুষ হিসাবে তাদের মধ্যেই ঘুরছিল। হ্যাঁ, এরা সেই ব্যক্তি যে ব্যক্তিগুলো কিছুদিন আগে করেছে নিটের পেপার যেভাবে লিক হয়েছে, প্রশ্নপত্র যেভাবে ফাঁস হয়েছে, তার জন্য ইতিমধ্যেই শোনা যাচ্ছে 5 থেকে 7 জন করে নিয়েছে। আর তাদের ছবি নিয়ে রাস্তায় এইভাবে জেনারেশন জি নামছে এবং হাতে আরশোলার ছবি, অর্থাৎ ককরোচ পার্টি অফ ইন্ডিয়া যেভাবে ইনফ্লুয়েন্স করেছে এই সমস্ত মানুষদের, সেটা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে। আর এই মুভমেন্ট যে আগামী দিনে ভয়াবহ হতে পারে, এটা কিন্তু আন্দাজ করতে পারছে ভারতবর্ষের গভর্নমেন্টও। তার জন্য ককরোচ পার্টি অফ ইন্ডিয়ার যিনি ফাউন্ডার রয়েছে, সেই ফাউন্ডার অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় গতকাল দাবি করেছে যে তাদের যে এক্স হ্যান্ডেল ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলকে ইতিমধ্যেই উইথহেল্ড করে দেওয়া হয়েছে। ভারতবর্ষের সরকার নাকি তাদের প্রোফাইলগুলোকে ভারতবর্ষে আস্তে আস্তে ব্যান করতে শুরু করে দিয়েছে। দেখুন। कॉकरोच जनता पार्टी का अकाउंट बंद करके आप कुछ नहीं कर सकते। मुझे समझ नहीं आ रहा है भाई, क्यों लोग इनको इतना ये कहते कि दुनिया के सबसे बड़े नेता है, देश के सबसे स्ट्रांग इंसान है, आज तक के सबसे स्ट्रांग प्राइम मिनिस्टर है। भाई कैसे स्ट्रांग प्राइम मिनिस्टर हो आप जेनजी से डर रहे हो? मतलब 20-21 साल के बच्चों से कौन सा दुनिया का कौन सा नेता डरता है यार? क्या चल रहा है? क्यों क्या मजाक चल रहा है? मतलब यहाँ 20-21 साल के बच्चे आपका मजाक उड़ा रहे हैं तो आप उनके अकाउंट बंद करवा दोगे, आप उनका इंस्टाग्राम का पूरा एक्सेस रिवोक वो सब कर दोगे। लेकिन वहां पर चाइना जब हमारी टेरिटरी में घुसता है इंडिया की, तब आपसे एक शब्द नहीं बोला जाता। आप हमारे ऊपर दादागिरी कर रहे हो, आप हमारे ऊपर अपना जो भी आपके पास पावर है उसका मिसयूज करके आप लोगों की आवाज सप्रेस कर रहे हो, आप यूथ की आवाज सप्रेस कर रहे हो। आपकी ये सारी पावर अपने ही लोगों के अगेंस्ट क्यों चलती है? अपने ही कंट्री के लोगों के अगेंस्ट क्यों चलती है? जब चाइना हमारी टेरिटरी में घुसता है तब आपकी पावर कहां चली जाती है? मतलब क्या ही कावड़ लोग हैं यार। और पता नहीं क्यों इन लोगों को, क्यों कुछ लोग इनको ऐसा समझते हैं कि नहीं भाई आज तक की सबसे स्ट्रांग प्राइम मिनिस्टर है, सबसे ब्रेव प्राइम मिनिस्टर है।
अगर आप वाकई में ब्रेव हो ना तो डरो मत यार, कुछ नहीं करेंगे ये बच्चे आपका। ये क्या कर रहे हैं, ज्यादा से ज्यादा मजाक उड़ा रहे हैं, ज्यादा से ज्यादा ये कह रहे हैं कि हमें कॉकरोच जनता पार्टी पसंद है। ককরোচ জনতা পার্টির যিনি ফাউন্ডার অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যিনি ফাউন্ডার তিনি অভিজিৎ দীপকে এই কথাটা গতকাল বলেছেন এবং তার দাবি যে সমস্ত সোশ্যাল মিডিয়া পেজগুলো তারা বানিয়েছিল সেগুলোকে ধীরে ধীরে সরকার নাকি ডিলিট করে দিচ্ছে এবং সরকার তাদেরকে ভয় পাচ্ছে, এমনটাই তিনি দাবি করছেন। আর এই ঘটনাটা সত্য যে এক্স হ্যান্ডেলে তাদের যে পেজ ছিল সেই পেজটিকে ইতিমধ্যেই টুইটার ডিলিট করে দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে, টুইটার সেটা কিন্তু জানিয়েও দিয়েছে। প্রশ্ন হচ্ছে যখন সাধারণ মানুষের মধ্যে এতটা ফ্রাস্ট্রেশন রয়েছে, যখন সাধারণ যুবক যুবতীদের মধ্যে এতটা আক্রোশ রয়েছে, যখন তারা ককরোচ জনতা পার্টিকে এতটা ভ্যালু দিচ্ছে, তখন সরকার তাদের আওয়াজটাকে টিপে কণ্ঠস্বরটাকে টিপে রোধ না করে দিয়ে তাদের সঙ্গে আলোচনা করে যদি তাদের কথাটা শোনার চেষ্টা করতো, হয়তো সরকার আরো মন জয় করতে পারতো। কারণ সরকার যত কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করবে মানুষ হয়তো দিনের পর দিন ততটাই এরা আরো উত্তেজিত হয়ে যাবে এবং একদিন উত্তেজিত হতে 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 সমস্ত বাঁধ কিন্তু ভেঙে যাবে। এমনটাই বিভিন্ন জায়গায় উদাহরণস্বরূপ দেখা গিয়েছে। তাই সরকারের উচিত যদি সাধারণ বেকার যুবক যুবতীদের মধ্যে কোনো সমস্যা থেকেই থাকে তাহলে সেই সমস্যাটা অন্তত ভালোবেসে কথা বলে তারা যেটা দাবি করছে সেই দাবিটা মেনে মিটিয়ে দেওয়া উচিত। এই মুহূর্তে এদের প্রধান দাবি হচ্ছে, যুবক যুবতীদের প্রধান দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা। কেন সেটা সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে না? মানুষের সরকার, মানুষের ভোট নিয়ে তৈরি হওয়া সরকার, সেই সরকার ধর্মেন্দ্র প্রধানকে কেন এখনো পর্যন্ত ইস্তিফা দিতে বাধ্য করলেন না? এই ধর্মেন্দ্র প্রধান মহাত্মা তো নন। এই ধর্মেন্দ্র প্রধানের আমলে বারবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের আমলে বারবার সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ আরো পিছিয়ে যাচ্ছে। তারপরে যদি তারা এই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন দাবি করে থাকে, তাদের দাবিটাকে মান্যতা দিয়ে এই ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করানো উচিত। কিন্তু সেটা না করে ভারতবর্ষের সরকার করার চেষ্টা করছে কি, এই জেনারেশন জি এর মুভমেন্টকে দাবানোর চেষ্টা করছে। দাবিয়ে একটা জিনিসকে হয়তো 1 বছর রাখা যেতে পারে, 2 বছর রাখা যেতে পারে, কিন্তু মানুষের বাঁধ ভেঙে গেলে সেটা দাবানোটা এতটা সহজ হয় না। তাই জন্যই সরকার পক্ষকে যেটা এই জেনারেশন জি খুব একটা খারাপ আবদার তো এরা করছে না, যে শিক্ষামন্ত্রীর আমলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। আর সেটাও যদি সরকার না মানতে চায় তাহলে আগামী দিনে এই যে ককরোচ পার্টি অফ ইন্ডিয়া এ যদি ভারতবর্ষে রেজিস্টার্ড করে পলিটিক্যাল পার্টি হিসাবে, আমার তো মনে হয় কোটি কোটি যুবক যুবতী এদের সঙ্গে রাস্তায় নেমে যুক্ত হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে দেখাবো যে ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের শুধু সরকার নয়, যে কোনো সরকারেরই যারা নেতা মন্ত্রী রয়েছে তাদের মধ্যে কতটা উদ্ধত্ত থাকে। একটা সাধারণ মানুষ কিছু প্রশ্ন করতে চাইছে, কিছু বলতে চাইছে, সেইটুকুও তার সমস্যা শোনার ক্ষমতা ভারতবর্ষের সরকারের কোনো মন্ত্রীর নেই আজকের দিনে, এমনটাই ছবি উঠে এলো। দেখুন, सर मैं युवा हूँ सर, मेरे साथ बहुत अन्याय बोले हुआ। भारत माता की, सर मेरे साथ भारत माता की, भारत माता की। मैं बिना किसी भूमिका के, क्योंकि समय काफी हो गया आपसे है सवाल कर रहा और हूँ मुझे सर सर लगता है कि हमारा फ्रीडम ऑफ हमारा- स्पीच है, फ्रीडम ऑफ स्पीच है, हाथ नहीं क्या समझ फ्रीडम ऑफ स्पीच है, आप कह रहे हैं। फ्रीडम ऑफ स्पीच है, फ्रीडम ऑफ स्पीच है, फ्रीडम ऑफ स्पीच है। समस्या क्या है बता ना सर, समस्या है मेरे को व्यापक घोटाले का मास्टरमाइंड बोले भारत सुधीर सिंह भदौरिया माता बना है, की, सुधीर सिंह भारत माता की। मैं बिना किसी भूमिका के व्यापक घोटाले का मास्टरमाइंड यूआईडीआरबी भोपाल में पढ़ता हूँ मैं, यूआईडीआरबी भोपाल में मेरी फैमिली को मारा जा रहा है, मेरी फैमिली को मारा जा रहा है। ইনি সেই ভোটার যে ভোটারের বাড়িতে এই ব্যক্তি যিনি আজকে বক্তব্য দিচ্ছেন এবং তার কথা শুনতে চাইছেন না, তার বাড়িতেই হয়তো গিয়ে কখনো পাত পেরে খেয়ে এসেছেন, কখনো তার ভোট ভিক্ষার জন্য তার পা ধুয়ে দিয়ে এসেছেন। কিন্তু আজকে যখন তিনি মন্ত্রী হয়েছেন, তার যে এলাকার ভোটার কিছু বলতে চাইছে তাকে তিনি শুনতে চাইছেন না, তার পরিবর্তে তিনি কি করছেন, সেই এক রাজনৈতিক স্টান্ট, সেটা হচ্ছে ধর্মীয় স্টান্ট এবং দেশাত্মবোধকের স্টান্ট। যে ব্যক্তি কিছু বলতে চাইছে তার কথা শুনতে চাইছেন না এবং তার উত্তর তার কাছে নেই, সেই ভুলটা যাতে ঢাকা পড়ে যায় তার জন্য মাননীয় মন্ত্রী সাহেব ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় এইটা বলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সাধারণ মানুষ যদি কিছু প্রশ্ন করতে চায়, তার বেদনার কথা শোনাতে চায়, তাহলে সে হয়ে যাবে ভারত বিরোধী এবং তার সামনে ভারতের স্লোগান দেওয়া হবে। যদি সেই স্লোগানটা শুনে তুমি ভারত মাতা কি জয় না বলো, তাহলে তোমাকে বাংলাদেশি, পাকিস্তানি কিংবা অ্যান্টি ন্যাশনাল বলে তকমা দিয়ে দেওয়া হবে। এই জিনিস দিনের পর দিন ঘটানোর পরেই তো আজকে ককরোচ জনতা পার্টি আজকে কিছুদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এত মাইলেজ পেয়ে যাচ্ছে যা ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস, বামপন্থীরাও পাচ্ছে না। আমি আপনাদেরকে আরো একটা দৃশ্য দেখাবো যে এই ককরোচ জনতা পার্টি ফর্ম হওয়ার পর থেকে সাধারণ মানুষ কিভাবে ভিআইপি কালচারকে রাস্তায় নেমে আটকে দিচ্ছে। ভিআইপি মুভমেন্ট হবে, সাধারণ মানুষকে প্রায় 15 মিনিট ধরে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল। এতদিন ধরে সাধারণ মানুষ সহ্য করেছে, কিন্তু
আর যে মানুষ সহ্য করবে না সেরকম নিদর্শন পাওয়া গেল গতকাল। আমি আপনাদেরকে ভারতবর্ষের কোনো এক কোনার এক ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া মাধ্যমে পেয়েছি। কোন জায়গা সঠিকভাবে এখনো পর্যন্ত পাকাপোক্ত বলতে পারছি না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ ভিআইপি মুভমেন্ট আর মানতে চাইছে না এবং সেখান থেকে তারা ভিআইপি মুভমেন্ট বন্ধ করে দিয়ে নিজেরা গাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য প্রতিবাদ করছে। দেখুন, खाली है, किसी काम की नहीं है। 15-20 मिनट से रोड जाम कर रखा है, क्या फायदा है इनका? क्या फायदा है इनका? ये आ रही है पुलिस। क्या है, क्या है भैया? ये चूतिया है क्या जनता है? 15 मिनट से पागल है। बिल्कुल मार दीजिए जी, मार दीजिए, मार दीजिए, अरे मार दीजिए। सरकार भाई ऐसी है, कोई ताकत नहीं है इनका। क्या है 2 मिनट का इनका? ভারতবর্ষের এই ভিআইপি কালচার অত্যন্ত ডেঞ্জারাস হয়ে দাঁড়িয়েছে। এই প্রখর রোদ, প্রায় 46 ডিগ্রি টেম্পারেচার চলছে গোটা ভারতবর্ষে, আর একটা ভিআইপি মুভমেন্টের জন্য মানুষকে এইভাবে আধ ঘন্টা ধরে 15 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা ভারতবর্ষী যে আগামী দিনে আর মানবে না, ধীরে ধীরে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা বাংলাতেও দেখা গেল, বিশ্বাস করুন। এই যে ছবিটা আমি আপনাদেরকে দেখালাম, এটার সঠিক জায়গার নাম আমার জানা নেই, আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে পেয়েছি, ডাউনলোড করে আপনাদেরকে দেখালাম। কিন্তু দুর্গাপুরের আমি একটা চিত্র পেয়েছি। সেই চিত্রতে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, যখন দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অন্ডাল বিমানবন্দরের দিকে সম্ভবত যাচ্ছিলেন, তখন সেখানকার রাস্তাঘাট আধ ঘন্টা ধরে পুলিশ অফিসারেরা বন্ধ করে রেখে দিয়েছিলেন। সাধারণ মানুষ এই নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তার ভিআইপি কালচারের জন্য কিভাবে প্রতিবাদ করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এতক্ষণ ধরে দাঁড়ানো যায়। আমি মেডিকেল ডিপার্টমেন্ট বেরিয়ে আপনি দেখুন, একটু প্লিজ কোঅপারেট করুন, বাইকগুলো কোঅপারেট করুন। ইটস দ্য সিএন, ইটস নট ফর ডোনাল্ড ট্রাম্প, ইটস নট ফর ডোনাল্ড ট্রাম্প। কি করছেন আপনি? ডাক্তার খুঁজে গেল, ডাক্তার বাবু আমার টিএ দিয়ে দেবে না, ডাক্তার কল না হলে সব স্টপ। হ্যাঁ যা যা তুমি যাও। কিছু করার নেই স্যার, কারোর জন্য স্যার আমি বিয়ে করতে পারবো না, কারোর জীবন নিয়ে খেলা করবো, তারপরে একটা সিএম কিছু স্যার, আমরা একটা পেশেন্টদের নিয়ে খেলা। আমার কি ভালো লাগছে নাকি আপনি দাঁড়িয়েছেন? আমি তো চাইছি তার শেষ হলে আমি বেরিয়ে যাবো। হাইওয়ের উপরে তো দাঁড় করিয়ে দেবেন। উনি মুভমেন্ট যখন করবেন আপনার কাছে তো খবর আছে, আপনি 5 মিনিট আগে তো দাঁড় করেন, হাফ অ্যান আওয়ার আগে থেকে আপনি দাঁড় করে দিচ্ছেন, পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে, সেটা আপনার তো খবর আছে। তাহলে তো বাকি লোকেদের কোনো কাজ নেই। আপনি যারা বলছেন যে অ্যাম্বুলেন্স আছে, খবর আছে, ওই অ্যাম্বুলেন্স করলে আমরা পাঠিয়ে চলে দিচ্ছি। আমার গাড়ির পিছনে দাঁড়িয়ে ছিল, বেরোলো কোনো কিছু, সেটাই বলছি আমাদের একটা লিফটের মধ্যে ম্যান ট্রাপ হয়েছে, আধা ঘন্টা হয়ে গেল। তুমি ভাই ভোট দিয়েছো, তুমি ট্যাক্স দিয়েছো, এটা তোমাকেই জানাতে হবে তো। অদ্ভুত তুমি কথা বলছো, এই কথা বললে হবে? তুমি তো ট্যাক্স দিয়েছো রে বাবা, দায়িত্ব তো তোমার, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আর কারোর কোনো দায়িত্ব নেই। সাধারণ মানুষ প্রতিবাদ করার কারণে ছোট্ট গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, ছোটো 4 চাকাগুলো আর বাইকগুলোকে, বাকি লরিগুলোকে ব্রেকের দিয়ে ওখানে আটকানো হচ্ছে। দেখলেন সাধারণ মানুষ, ভাবুন তো, এই যে মানুষগুলো রাস্তায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকছে, যে কোনো মুখ্যমন্ত্রী হোক, আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে বলে আমি বলছি না, যে কোনো মুখ্যমন্ত্রী হতেই পারেন সেই ব্যক্তি, কেন এতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে আটকে দিয়ে থাকবে? এতটা ভিআইপি কালচার ভারতবর্ষে কবে বন্ধ হবে, যেখানে সাধারণ মানুষ নিজেদের কর্মক্ষেত্রে যেতে পারছে না? অবশ্যই মুখ্যমন্ত্রীর সময়ের দাম রয়েছে, কিন্তু আমার আপনার মতো যারা সাধারণ মানুষ রয়েছে, নিশ্চয়ই তাদেরও সময়ের দাম কম নেই। একটা সাধারণ মানুষের যদি আধ ঘন্টা বাড়ি পৌঁছাতে দেরি হয়,
হতে পারে সে তার বৃদ্ধ মায়ের জন্য কোনো ওষুধ কিনে নিয়ে যাচ্ছে। একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনারা দেখলেন, সে যদি ঠিক টাইমে না পৌঁছাতে পারে তার চেম্বারে, তাহলে সেই ডাক্তারবাবু উঠে চলে যাবেন আর তার সেদিনের মাইনেটুকু চলে যাবে, টিএডিএ অ্যালাউন্সটুকু চলে যাবে। সেই ব্যক্তি কাকুতি মিনতি করছে। হয়তো এই ভিড়ের মধ্যে কোনো রুগী দাঁড়িয়ে রয়েছে যার প্রবল বিপি রয়েছে, অথচ বাধ্য হয়ে সেই প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভিআইপি কালচারের জন্য। ভারতবর্ষ থেকে এই ভিআইপি কালচার যদি না যায়, সাধারণ মানুষ যে আস্তে আস্তে জেগে উঠছে, এই ধরনের প্রতিবাদ দেখেই বোঝা যাচ্ছে। মানুষ আর শুনতে চাইছে না, একটা ভিআইপি কালচারের জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে চাইছে না। উল্টো দিকে শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রেস কনফারেন্সে গতকাল বললেন যে এখন আর ভিআইপি মুভমেন্টের জন্য নাকি সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় না। আমি দেখাবো আপনাদেরকে শুভেন্দু অধিকারী মহাশয়ের সেই বক্তব্য। দেখুন, আপনাদের বললাম আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, 5 জন মন্ত্রী এসেছিলেন, চিফ সেক্রেটারি, ডিজিপি এসেছিলেন। রাস্তা বন্ধ হয়েছে? এর আগে সরকারের এই ধরনের প্রশাসনিক সভায় 2 থেকে 4 কোটি টাকা খরচ হতো। আজকে আমাদের ন্যূনতম যেটুকু না করলে নয়, সবাই দুপুরের পরে যোগদান করলেন, সন্ধ্যার সময় বেরিয়ে বাড়ি চলে গেলেন। আমি এই বক্তব্যটা এই কারণেই শোনালাম যে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে হয়তো সঠিক তথ্য নেই যে রাস্তা বন্ধ হয়েছে কি হয়নি। তিনি বললেন যে এতগুলো মন্ত্রী এসেছে, রাস্তা কোথাও বন্ধ হয়েছে? কেউ একজন পেছন থেকে বললেন যে না। হয়তো তিনি ভয়ে বললেন, কিংবা তার কাছে ইনফরমেশন নেই। কিন্তু আমি আপনাদের কাছে দেখালাম যে কিভাবে দুর্গাপুরের রাস্তায় এই ধরনের ভিআইপি মুভমেন্টের জন্য রাস্তা আটকে রেখে দেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষ একেবারে রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করেছে। এবং আপনারা মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গণতন্ত্রে প্রতিবাদটা যে কত বড় জিনিস, আর প্রতিবাদ করলে যে কি হতে পারে সেটা ওই ভিডিওতে আপনারা দেখতে পেলেন। যে সাধারণ মানুষকে পরবর্তীকালে ছেড়ে দিতে বাধ্য হলো প্রশাসন, যে সমস্ত সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখে দেওয়া হয়েছিল। এটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা আবেদন জানাবো যে এই কালচার যেন পশ্চিমবঙ্গ থেকে উঠে যায়। আমি মনে করলাম 15 বছর এই কালচার চলে এসেছে, অন্যায় হয়েছে সেটার জন্য, কিন্তু আপনারা এটা করবেন না, এটাই আমি আশা রাখি। এবং আপনার কাছে সম্ভবত সেই তথ্য নেই, তাই এই ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছে যায়, সেই তথ্যটা একবার যাচাই করে দেখে নেবেন যে হ্যাঁ সত্যি আপনারা যখন আসছেন তখন সাধারণ মানুষকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠক ছিল উত্তরবঙ্গে। তিনি উত্তরকন্যাতে প্রশাসনিক মিটিং করছিলেন, কিন্তু সেখানে যে সমস্ত মিডিয়া রিপোর্টাররা পৌঁছেছিল তাদের মধ্যে এক আন্দোলন দেখা গেল, তাদের মধ্যে এক উত্তেজনা দেখা গেল। শোনা গেল সেখানে নাকি বিশেষ কিছু মিডিয়া রয়েছে, 7 জনকে বেছে বেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের মিটিং এ ঢোকানো হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর ছবি তোলার পারমিশন দেওয়া হয়েছিল। বাকি মিডিয়া তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এবং সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এরই প্রতিবাদে স্থানীয় মিডিয়ারা জড়ো হয় সেখানে, এবং সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবং সেই মিডিয়ার একাংশকে বলতেও শোনা যায় যে ওই 7 জনকে ছাড়া হলো, তারা কি আপনার বাড়িতে বাজার করে দেয়? দেখুন, এই 7 জনকে বাজার করে এসেছে আপনার বাড়িতে? আপনার বাড়িতে বাজার বলুন, দেখালে আমরা দেখাতে পারি। এবার একটা কথা বলি, যে ছবিটা হয়ে গেল আপনার সিএম স্যারকে গিয়ে বলুন মিটিংটা আবার শুরু করতে, আমরা ছবিটা করব, ঠিক আছে? ও স্যার আপনার কথা শুনবো না, দাদা আপনার ওনাকে বলতে উনি বাজার করে এসছে, দাঁড়া আমরা কোনো কোঅপারেট করবো না। আপনি মিটিংটা শুরু করতে বলুন, আমরা ছবি করব। আমরা কোনো সমাধান করবো না, আমরা দরকার হলে যেখানে কথা বলার সেখানে বলবো। অর্থাৎ মিডিয়ার ক্ষেত্রেও কি আমরা ওরা এমনটাই দেখা যাচ্ছে? কারণ যে সমস্ত মিডিয়া বন্ধুদেরকে সেখানে 7 জনকে ঢোকানো হয়েছিল, সেই 7 জনকে কিসের ভিত্তিতে ঢোকানো হয়েছিল এমনটাই প্রশ্ন তুলে দিল বাকি মিডিয়া বন্ধু যারা বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু এই মিডিয়াই সেই মিডিয়া যারা একসময় শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন হয়তো তাদের পেছনে কভার করার জন্য সারা দিন নিজেদের ঘাম ছড়িয়েছিলেন। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠকের কভারেজ, সেটা করার পারমিশন তারা পাচ্ছে না। উল্টো দিকে নওশাদ সিদ্দিকী, যে নওশাদ সিদ্দিকী একেবারে
একেবারে সাধারণ ঝাপোষা একজন ব্যক্তি ছিল, আর লোকাল মিডিয়া, স্থানীয় ভাঙড়ের লোকাল মিডিয়ায় তাকে একসময় উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক হারে প্রচার চালিয়েছিল। সেই নওশাদ সিদ্দিকী আজকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হওয়ার পরে মিডিয়া বন্ধুকেই কার্যত এমনভাবে অপমান করলেন গতকাল, যেটা নিয়ে কার্যত মিডিয়ার মধ্যে একটা প্রতিবাদ শোনা যাচ্ছে। দেখাবো নওশাদ সিদ্দিকী কি বলেছিলেন, দেখুন। কোন মন্তব্য আগে পরে কি ছিল বলুন? শুনুন, আমি বলছি সাংবাদিকতা করতে গেলে জার্নালিজম কোর্স কমপ্লিট করতে হয়। আপনার কোর্স কমপ্লিট হয়নি, করেছে তবে করবেন। ভাঙড়ে শওকত মোল্লাকে পরাজিত করার পরেই আমাদের ছেলেদের উদ্দেশ্যে বক্তব্য ছিল যে সুদিন এসেছে, আমাদের ছেলেরা না কোনো রকমভাবে কারোর সাথে হিংসা মারামারিতে জড়িয়ে পড়ে। অর্ধসত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর। আপনারা অর্ধসত্য বলছেন, সমাজকে বিছিয়ে দিচ্ছেন কেন? আপনি পুরোপুরি কোশ্চেন করুন না, তাহলে তো অতটুকু বলুন। আপনি আপনার যতটুকু জ্ঞানের পরিধি আছে তার মধ্যে থেকে কোশ্চেন করবেন। এই যে বক্তব্য, এই বক্তব্যটাকে কি বলে জানেন? এটাকে বলে ঔদ্ধত্য। আর এই ঔদ্ধত্য যখন কোনো মানুষের একেবারে চরম শিখরে পৌঁছে যায়, তখন সেই ঔদ্ধত্যের জন্য তাকে মাটিতেও পৌঁছাতে হয়। একজন সাংবাদিক, এখনকার দিনে হয়তো সাংবাদিকতাটা অত্যন্ত ইজি হয়ে গেছে, কারণ যে কেউ ক্যামেরা এবং বুম নিয়ে পৌঁছে যাচ্ছেন। কিন্তু এই মানুষগুলোই, যে চ্যানেলগুলোর লোগো আপনারা দেখলেন এই নওশাদ সিদ্দিকীর সামনে, সেই মানুষগুলোই নওশাদ সিদ্দিকীর হয়ে ভোটে প্রচার করেছে, নওশাদ সিদ্দিকীর হয়ে বিভিন্ন নওশাদ সিদ্দিকীর বক্তব্যকে বিভিন্ন জায়গায় ভাইরাল করেছে। নওশাদ সিদ্দিকীর ইলেকশন ক্যাম্পেনে এরাই কিন্তু প্রচারের মাধ্যমে তাকে এনেছে। আজ দ্বিতীয়বারের জন্য যখন সে বিধায়ক হয়েছে, সেই বিধায়ক সঠিক প্রশ্নটা শুনতে ইতস্তত বোধ করছেন, সাংবাদিক বন্ধুকে কার্যত প্রকাশ্যে অপমান করছেন, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পক্ষে বড়ই ভয়ঙ্কর। কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে কি সত্যিই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভও রয়েছে? আজকে যে সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন সাংবাদিক হ্যারাসমেন্টের শিকার হয়, কখনো অপমানের শিকার হয়, তার জন্য কিন্তু এই সাংবাদিকরাও কম দায়ী নয়। আজকের দিনে যখন নিট প্রশ্নের পরীক্ষা সব থেকে বড় এই ভারতবর্ষের ইস্যু, যখন পেট্রোল ডিজেল কমে আসছে এটা সব থেকে বড় ভারতবর্ষের ইস্যু, যখন ভারতবর্ষের ডলারের তুলনায় টাকার দাম দিনের পর দিন পড়ে যাচ্ছে এটা সব থেকে বড় ইস্যু, তখন আমাদের ভারতবর্ষের মিডিয়াতে যার গ্লোবালি র্যাঙ্ক 157, সেটা যে কেন 157 সেটা বোঝা গেল গতকালের ডিবেট শোতে, যখন আজ তাকে अंजना ओम कश्यप তিনি ট্রফি নিয়ে সাংবাদিকতা করছিলেন। দেখুন। केंद्रीय वाणिज्य मंत्री पीयूष गोयल के मुताबिक साल 2013-14 में भारत ने 49,068 करोड़ रुपए की टॉफियां निर्यात की थी। आज ही उन्होंने ये मेलेडी से आई तूफान के इर्द गिर्द एक पोस्ट किया और उसमें ये जानकारी दी। अब भारत हर साल 132 करोड़ रुपए की टॉफियां निर्यात करता है, जो यूपीए सरकार से 166% ज्यादा है, ऐसा उन्होंने क्लेम किया। भारत में टॉफियों का मार्केट $2.06 बिलियन यानी करीब 20,000 करोड़ रुपए का हो चुका है। और पूरी दुनिया में चाइना और अमेरिका के बाद सबसे ज्यादा टॉफियां भारत के लोग ही खाते हैं। चाइना में हर साल 43 लाख टन की टॉफियां खाई जाती हैं, अमेरिका में 33 लाख टन की, और भारत में हर साल 19 लाख टन टॉफियां खाई जाती हैं। 19 लाख टन। এত ইস্যু রয়েছে ভারতবর্ষে, যেখানে নিটের প্রশ্নপত্রের সব থেকে বড় ভয়ঙ্কর ইস্যু, কতগুলো ছেলে মেয়ে করে ফেললো, আর সেখানে ভারতবর্ষের সাংবাদিকতায় এখন প্রাইম টাইমে রাত্রের 9টার সময় চলছে মেলোডি চকলেট এবং পার্লে চকলেট কত বিক্রি হয়েছে সেটা নিয়ে। তার কারণ কি? তার কারণ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে ইটালি সফরে গিয়েছিলেন এবং সেখানকার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন জর্জিয়া মেলোনি, তাকে মেলোডি চকলেট উপহার দিয়েছিলেন। দেখাবো আপনাদেরকে সেই রিলটি, দেখুন। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. আজকের এপিসোড এই পর্যন্তই থাকবে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো বলেছিলাম যে এই যে ককরোচ জনতা পার্টি, সেই ককরোচ জনতা পার্টি আদৌ পাকিস্তান থেকে চলছে নাকি ইন্ডিয়ার জেনারেশন জি এর মধ্যে যুক্ত রয়েছে, সেটার প্রমাণ আপনাদেরকে দেবো বলেছিলাম। একটা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার বিশেষ কিছু বিকৃত সোশ্যাল মিডিয়া যারা এই ককরোচ জনতা পার্টিকে দাবানোর চেষ্টা করছে, তারা এই ধরনের প্রচার করছে যে এখানে নাকি এই যে গ্রাফিক্স দিয়ে তারা এআই জেনারেটেড গ্রাফিক্স তৈরি করে তারা বলতে চাইছে পাকিস্তান থেকে বেশি লোক এই পেজকে ফলো করেছে। কিন্তু বাস্তবে এই ককরোচ জনতা পার্টির যদি সোশ্যাল মিডিয়া পেজ আপনারা দেখেন, সেখানে দেখা যাচ্ছে প্রায় 94 থেকে 95% ভারতবর্ষের বাসিন্দাই এই ককরোচ জনতা পার্টিকে সাবস্ক্রাইব করে রেখেছে, অর্থাৎ তাদেরকে সমর্থন জানাচ্ছে। অর্থাৎ এই যে পাকিস্তান থেকে এদের যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হচ্ছে, বাংলাদেশ থেকে করা হচ্ছে, ভারত বিরোধী সংগঠনরা সাবস্ক্রাইব করছে, এইটা যে বলা হচ্ছে শুধুমাত্র এই ককরোচ পার্টি অফ ইন্ডিয়াকে দাবিয়ে দেওয়ার জন্য, বাস্তবে এর কোনো সত্যতা নেই। সকলে ভালো থাকবেন, এপিসোড ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। দেখা হবে পরবর্তী এপিসোডে, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।